আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ এই অধ্যায়টি নিয়ে থাকবো তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের টেক্সট বুক, প্রয়োজনীয় খাতা কলম এবং তোমাদের প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি আত্মস্থ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে, সরল সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে, সরল সমীকরণ সমাধান করতে পারবে, মূল দ্বারা সমীকরণ সিদ্ধ করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের যে পাঠ এই বা অনুশীলনী পঞ্চম অধ্যায়ের যে শিরোনাম সরল সমীকরণ, তো আমি শুরুতেই এই সরল সমীকরণ কি এটা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। দেখো, এই সরল সমীকরণের আলোচনায় আমাদের শুরুতে যে বিষয়টা জানা থাকতে হবে সেটা হলো, আমরা অনেক ক্ষেত্রেই আমাদের এই যে আজকের অংশটা, এটা হলো বীজগণিতের একটা অংশ। আর বীজগণিতে আমরা অজানা রাশি নিয়ে আলোচনা করি। সাপোজ তোমার ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, সেখানে 50 জন ছাত্রছাত্রী প্রত্যেকদিন নাও আসতে পারে। কোনো একদিনের উপস্থিত সংখ্যাটাকে যদি তুমি বলতে চাও, সেই উপস্থিতি সংখ্যাটাকে আমি এভাবে বলতে পারি, উপস্থিতি কত, x প্লাস 1 এতজন। তো এখানে x প্লাস 1 বলতে আমি কি বুঝিয়েছি, যে একজন শিক্ষার্থী যে ক্যাপ্টেন, সে রেগুলারই আসে, সে না আসার কোনো কারণ নাই, তাহলে আমরা ধরে নিলাম সে উপস্থিত। আর বাকি যে x এর মান দ্বারা কি বুঝাচ্ছে, তাহলে বাকি 49 স্টুডেন্টকে বুঝাচ্ছে। এর ভিতরে এখন 49 এর ভিতরে যদি কোনো একদিন 40 জন স্টুডেন্ট আসে, তাইলে একজন হলো তোমার ক্যাপ্টেন, তাহলে মোট স্টুডেন্ট সংখ্যা হবে 41। তো আমরা এরকম যখন কোনো একটা মান আমরা নির্দিষ্ট জানা থাকে না, তখন সেই মানটাকে আমরা একটা অজানা প্রতীকের সাহায্যে ব্যবহার করি। এই প্রতীকটাকে বলি আমরা অজানা রাশি বা অজ্ঞাত রাশি। তো এখন অজ্ঞাত রাশি বা অজানা রাশি অর্থাৎ চলক, এর সাথে প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন যুক্ত করে আমরা যে গাণিতিক বাক্য, অর্থবহ গাণিতিক বাক্য তৈরি করি, সেই গাণিতিক বাক্যটাই হলো সমীকরণ। যেমন আমি একটা এক্সাম্পল দেই, 2x প্লাস 5, এই 2x প্লাস 5 এটা ধরে নিলাম আমরা 20 সমান। তো এই 2x প্লাস 5 ইকুয়ালস টু 20, এটাকে আমরা বলবো একটা সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার আমি এই সমীকরণ কাকে বলবো, যে যেখানে অজানা রাশি বা চলক থাকবে, তার সাথে প্রক্রিয়া চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে, এরকম যদি আমরা একটা গাণিতিক বাক্য তৈরি করি, এই গাণিতিক বাক্যটাই হলো সরল সমীকরণ। আচ্ছা, এটাকে আমরা সমীকরণ বলবো। এখন সরল সমীকরণ কখন বলবো, যদি চলকের ঘাত হয় 1। যেমন এরকমও হতে পারতো x² 2x² প্লাস 5 ইকুয়ালস টু 10, তাহলে এখানে কিন্তু চলকের ঘাত আছে 2, এটাকে আমরা সরল সমীকরণ বলবো না। সরল সমীকরণ তখনই হবে যখন আমাদের এই যে অজানা রাশি বা চলক, সেই চলকের ঘাত যদি 1 হয়, তাহলে সেটাকে বলবো আমরা সরল সমীকরণ। তাহলে আশা করি তোমরা শিরোনামটা বুঝতে পারছো। আমাদের এই অধ্যায়ের যে আলোচনার বিষয়, সেটা হলো আমাদের সরল সমীকরণ। এখন এই সরল সমীকরণে অজানা রাশিটার মান নির্ণয় করতে হয় আমাদের। যে অজানা রাশিটার মান কি, এই অজানা রাশিটার মান নির্ণয়ের প্রক্রিয়াটাই হলো সমীকরণের সমাধান করা। আচ্ছা, যদি বলে যে সরল সমীকরণের সমাধান কি, তাহলে আমরা এই যে অজানা রাশির যে মান বের করব, যেমন এখানে আমি যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণ থেকে যদি আমরা চলক হলো এখানে x এর মানটা যদি বের করি, তাহলে এখানে 2x ইকুয়ালস টু 20 মাইনাস 5। আমি তোমাদের পুরো প্রক্রিয়া বুঝাবো, আমি আসলে সমাধান করা বলতে কি বুঝায় সেটাকে বুঝাচ্ছি। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হলো 15, আর এখানে যে 2 ছিল, সেই 2টা আমাদের এক পাশে গুণ আকারে থাকলো, এই পাশে ভাগ আকারে চলে যাবে, তাহলে 15/2। তাহলে এই যে আমরা চলকের মান বের করলাম x ইকুয়ালস টু 15/2, এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় সমাধান। আর এই অজানা চলকের যে মানটা পেলাম, এই মানটাকে বলা হয় সমীকরণের, মানে ওই সমীকরণের মূল। এটাকে বলা হয় সমীকরণের
মূল। তাহলে আমরা যে এই সমীকরণটা সমাধান করলাম, মানে সমীকরণটা প্রক্রিয়া করে চলকের মানটা বের করলাম, প্রক্রিয়াটাকে বলতেছি সমাধান, এটাকে বলতেছি সমীকরণ, এটাকে বলছি সমীকরণ। আর এই 15/2 এটা হলো সমীকরণের মূল। তোমাদের বলে রাখি যে এখানে আমাদের একঘাত বিশিষ্ট যদি চলক হয় তাহলে কিন্তু একটা মূলই আসবে, কখনো একাধিক মূল আসবে না। তো আমাদের যেহেতু সরল সমীকরণ, সরল সমীকরণে আমরা একটা মূলই পাবো। অর্থাৎ অনেক ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ যদি হয়, অর্থাৎ দুই ঘাত বিশিষ্ট যদি সমীকরণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা মূল পাই, অর্থাৎ একাধিক মূল পেতে পারি। কিন্তু আমাদের এই আলোচনায় আমরা সমীকরণের অর্থাৎ অজানা রাশি যেটা আছে সেটার একটা মানই পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমীকরণের কি কি বিষয় শিখলাম আমরা এখান থেকে দেখো। আমরা শুরুতে শিখলাম যে সমীকরণটা কি, সমীকরণ। এরপরে শিখলাম সরল সমীকরণ কি, এরপরে শিখলাম সমাধান কি, এরপরে আমরা শিখলাম যে সমীকরণের মূল কি, সমীকরণের মূল কি, এরপরে সমীকরণ সিদ্ধ, মানে অর্থাৎ এই মূল দ্বারা সমীকরণের দুইটা পক্ষই মানে সমান দেখানো যায়। অর্থাৎ এই এক্স এর মান বা চলকের মানটা যদি আমরা সমীকরণের লেফট সাইড এবং রাইট সাইড অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় দিকে বসাই, দেখা যাবে যে মান একই আসবে। এই ব্যাপারটাকে বলি আমরা সমীকরণ সিদ্ধ হওয়া, অর্থাৎ সমীকরণটা সঠিক কিনা, অর্থাৎ মূলটা ওই সমীকরণের জন্য সঠিক কিনা আমরা এটা যাচাই করতে পারি, এই ব্যাপারটাকে বলা হয় সমীকরণ সিদ্ধ, সমীকরণের শুদ্ধতা বা সমীকরণের সিদ্ধ বা শুদ্ধতা। তাইলে আমরা এখান থেকে যে কিভাবে আমরা একটা সমীকরণকে সিদ্ধ করতে পারি বা শুদ্ধতা যাচাই করতে পারি সেই ব্যাপারটা যদি আমরা দেখি, দেখো এখানে আমরা সমীকরণটাকে সমাধান করে তুমি কেউ বলে দিল এটার মান হলো 15/2, অর্থাৎ তুমি সমাধান করা ছাড়াই মানটা পেয়ে গেলা কোনোভাবে, কেউ বলে দিল 15/2। এখন 15/2 এই সমীকরণের আসলে এই এক্স এর মানটা হবে কিনা, সমীকরণের মূল কিনা, সেটা তুমি যাচাই করতে পারো। কিভাবে যাচাই করতে পারো, এখানে আছে 2x + 5, এটা হলো বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। এই বাম পক্ষে যদি তুমি এক্স এর মানটা বসাও তাহলে 2 ইন্টু এক্স এর মান বসিয়ে দিলাম, এই যে এক্স এর মানটা হলো 15/2 বসিয়ে দিলাম, +5। তাহলে এখানে 2 2 চলে যায়, তাহলে এখানে আসবে কি 15 + 5 = 20। দেখো এই তোমার যে রাইট হ্যান্ড সাইড, সে রাইট হ্যান্ড সাইডেও ছিল 20। তো যেহেতু আমাদের এই একই মান আসছে, তাহলে এই মানটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটি সঠিক এই মানের জন্য। তো আমরা এখন তোমাদের সরাসরি অনুশীলনীতে চলে যাব। তোমাদের অনুশীলনী বইয়ের অনুশীলনীতে চলে যাও, যেখানে আমাদের কিছু সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণগুলোকে সমাধান করতে বলছে, সেই সমীকরণগুলো আমরা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেক্সট বুকের চলে যাও 104 নাম্বার পৃষ্ঠায়, দেখো যে একদম শুরুর যে ম্যাথটা আছে 12 নাম্বার ম্যাথ, অর্থাৎ এর আগে কিছু এমসিকিউ দেওয়া আছে। আমি 12 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করলাম। এখানে আছে দেখো x + 4 = 13। এর আগে কোশ্চেনটা কি করেছে দেখো, তোমার যে নিচের সমীকরণগুলো সমাধান করো। তাহলে সমাধান করার অর্থই হলো চলকের মান বের করা। তো এখন এই সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমাদের কতগুলো নিয়ম মেনে সমীকরণটা সমাধান করতে হয়। তো সেই নিয়ম বা স্বতঃসিদ্ধ, যেগুলো আমরা স্বীকার করে নেই, এরকম কতগুলো স্বতঃসিদ্ধ আমাদের জানা থাকতে হবে। সেই স্বতঃসিদ্ধগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা অবশ্যই যে আগের দিনের যে দাঁড়িপাল্লা সেগুলো তোমরা দেখেছো, এইরকম থাকতো সেগুলো, অর্থাৎ এরকম আমরা দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করতাম। তো আমাদের সমীকরণ আসলে এই যে একটা দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লার সাথে তুলনা করা যায়। এখন দেখো তুমি যদি এখানে এখানে রাখা আছে 5 কেজির একটা বাটখারা রাখা আছে, এখানে কিছু চাল রাখা আছে। এখন এর সমতুল্য পরিমাণ যদি চাল থাকে তাহলে কিন্তু এটা ব্যালেন্স থাকবে, না হয় যে কোনো একদিকে এটা
উঠে যাবে বা নেমে যাবে। তো এখন ধরে নিলাম আমরা এটা ব্যালেন্স অবস্থায় আছে। এখন তুমি যদি এখানে 1 কেজি পরিমাণ একটা বাটখারা দাও, তাহলে এখানে তোমার কি করতে হবে? ব্যালেন্স করার জন্য 1 কেজি পরিমাণ চাল দিতে হবে, তাইলে আবার ব্যালেন্স থাকবে। তো আমাদের এই সমীকরণ হলো এমন যে সমীকরণের উভয় দিকে আমরা একই জাতীয় মানে একই মানের সংখ্যা যোগ করতে পারি, গুণ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি। সেক্ষেত্রে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেই জিনিসটাকে আমি এইভাবে বলতে পারি, দেখো যে 1 নাম্বার যে নিয়মটা দেখো, এ বি যদি দুটি সংখ্যা হয়, এ বি দুটি সংখ্যা, অর্থাৎ আমি নির্দিষ্ট কোনো সংখ্যা না বলে এ বি এর মাধ্যমে বললাম, এ বি দুটি সংখ্যা হলে এ ইকুয়ালস টু যদি বি হয়, তো এর সাথে আমরা অপর আরেকটা সংখ্যা সি যুক্ত করে দিতে পারি। তাহলে কি লেখা যাবে? এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি। উভয় দিয়ে কি করেছি? আমরা সি যুক্ত করে দিয়েছি। তাইলে আমরা এইভাবে বলতে পারি এ বি দুটি সংখ্যা যেখানে যেখানে এ ইকুয়ালস টু বি হলে তাহলে কি লেখা যাবে? এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি, অর্থাৎ অপর একটা সংখ্যা আমরা উভয় দিকে যোগ করে দিব। সেক্ষেত্রে এই সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো আর একটা নিয়ম, একইভাবে তুমি এখানে যোগ করে দিয়েছো। 2 নাম্বার নিয়মটা দেখো যে এখানে এ ও বি দুটি সংখ্যা আমি সরাসরি রেখে দিলাম। এ ইকুয়ালস টু বি যদি হয়, তাইলে লেখা যাবে এখান থেকে এ মাইনাস সি ইকুয়ালস টু বি মাইনাস সি। অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা একই সংখ্যা যদি বাদ দেই, তাইলেও সমীকরণের মানের কোনো চেঞ্জ হবে না। এখানে কি করেছি? আমরা সি বিয়োগ করে দিয়েছি। তাহলে এখানে যে কাজটা করেছি, আমরা সি যোগ করেছি, এখানে কি করেছি? সি বিয়োগ করেছি। এরপরে দেখো এখানে এ ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে এখান থেকে আমরা এ ইন্টু সি ইকুয়ালস টু বি ইন্টু সি, অর্থাৎ সি গুণ করে দিতে পারি। দেখো তাহলে আর একটা শর্ত হলো আমাদের যে এ ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে আমরা যা করতে পারবো এ ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সি। এখানে আমরা বলবো সি দ্বারা ভাগ করে। তাহলে আমরা যদি সি দ্বারা ভাগ করে দেই, তাইলেও সেক্ষেত্রেও সমীকরণটা ঠিক থাকবে। তবে এখানে একটা শর্ত হলো যে সি এর মানটা 0 হতে পারবে না, অর্থাৎ সি নট ইকুয়াল 0। কারণ আমরা জানি যে যখন কোনো একটা ভগ্নাংশের হরে 0 হয়, তখন সেটা বাস্তব সংখ্যা থাকে না, সেটা অবাস্তব সংখ্যা হয়ে যায়। এ ব্যাপারে তোমরা আরো উপরের ক্লাসে জানতে পারবে। তো আমাদের এই শর্তটা তোমাদের জানা থাকবে, কারণ এটা এমসিকিউতে আসতে পারে। তো এমসিকিউতে যে এই সমীকরণটা কোন শর্তে সঠিক, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার এই সি নট ইকুয়াল 0 এই শর্তটা দেওয়া থাকবে। এইভাবে তুমি একটা মানে এইটা অবশ্যই মনে রেখে এমসিকিউটার সঠিক অ্যান্সার দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই যে 4টা প্রক্রিয়া পেলাম, এই 4টা প্রক্রিয়ার সাহায্যেই তোমাদের যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো আমরা করতে পারবো। এখন দেখো তোমার এই যে সমাধানটা আমরা যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব? দেখো যে আমরা এখানে কিন্তু ইকুয়াল দিয়ে করব না। সমীকরণ সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমরা বা দিব, অথবা অনেকে ইংলিশে লিখলে আমরা ওয়ার লিখি, তাহলে ওয়ার লিখে করব। তো এখানে আমরা এই লাইন থেকে যখন ফার্স্ট লাইন থেকে যখন সেকেন্ড লাইন আসতেছি, অবশ্যই বা এভাবে লিখে যাব। তো এক্স প্লাস 4, তোমার কি করতে হবে? এখানে সমাধান করার অর্থ হলো চলকের মান বের করা, অন্য কিছু আমাদের বাম পাশে রাখা যাবে না। অর্থাৎ যে চলকটা আছে সেই চলকটাকে বাম পাশে রাখবো। তাহলে এক্স প্লাস 4, এখানে আমরা -4 দিয়ে দিলাম, ইকুয়ালস টু 13 -4। এখানে কেন আমরা -4 দিলাম? কারণ এই 4টাকে উঠিয়ে দেওয়ার জন্য। তো আমরা একটু আগে শিখে আসছি যে একই সংখ্যা উভয় দিকে বিয়োগ করা যাবে, সেই নিয়ম অনুযায়ী আমরা এটা এখানে লিখলাম। তো এখন শিক্ষার্থীরা দেখো, এখানে তুমি যে 4 বিয়োগ করে দিলা, এটা তোমার এখানে একটু সাইড নোটে দিয়ে দাও, যা উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে। এরপরে দেখো
এখানে 4 4 চলে গেল, থাকে এক্স, আর 13 থেকে 4 বাদ দাও, তাহলে এখানে থাকবে কত? 9। দেখো, সুতরাং আমরা এভাবে লিখবো যে নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 9। আমরা সমাধান পেলাম। এখন এই যে সমাধান পেয়েছো, সেই সমাধানটা সমীকরণ, এই সমাধান দ্বারা সমীকরণ সঠিক হয় কিনা এই পরীক্ষাটা আমরা পরে দেখতে পারি, যে পরীক্ষাটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। তো আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, শুদ্ধি পরীক্ষা আমরা এই এক্স এর মান লেফট হ্যান্ড সাইডে বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা হলো এক্স প্লাস 4। তো এখানে এক্স এর মান বসাও, এক্স হলো 9 প্লাস 4 ইকুয়ালস টু 13। এক্স এর মান বসিয়ে, আর রাইট হ্যান্ড সাইড কি আছে তোমার? 13ই আছে। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, সুতরাং যে তুমি যে প্রক্রিয়ার মাধ্যমে সমাধানটা করেছো সেখানে তোমার ভুল নেই, এটা তুমি নিজে নিজে এমনি রাফ করেও দেখতে পারো। তবে আমাদের এই শুদ্ধি পরীক্ষা যখন আমাদের বলবে যে সমাধান করো এবং সমাধানটি শুদ্ধি পরীক্ষা করো, সেই ক্ষেত্রে তুমি করবা, সকল ক্ষেত্রে এটা করার প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সরল সমীকরণ কি সেটা জানলাম, সরল সমীকরণ সমাধান প্রক্রিয়া শিখলাম, এবং সরল সমীকরণের যে মূল বা বীজ কি সেটা আমরা জানলাম, এবং সরল সমীকরণের শুদ্ধিকরণ প্রক্রিয়াও শিখলাম। তো এভাবে তোমার বইয়ে দেখো যে কিছু ম্যাথ দেওয়া আছে, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অর্থাৎ তোমাদের 104 পৃষ্ঠায় 12 থেকে 20 পর্যন্ত এই ম্যাথগুলো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 104 পৃষ্ঠায় 12 থেকে 20 এই ম্যাথগুলো তোমরা অবশ্যই করবে। যখন তোমাদের স্কুল খুলবে, তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্ট টিচারকে এগুলো দেখাতে হবে। আর এই ম্যাথগুলো করতে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আমার ক্লাসটা যদি আবার তোমরা মনে করো রিভিউ করতে হবে, সেক্ষেত্রে আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে তোমরা রিভিউ করে নিতে পারো। ওখানে কমেন্টের মাধ্যমে তোমাদের কোশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা আমাদের জানাতে পারো। এছাড়া আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও ক্লাসটি পুনরায় দেখে নিতে পারো। এছাড়াও শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত মতামত থাকে সেটা আমাদের মেইল করে জানাতে পারো। তো আশা করি তোমরা সুস্থ থাকবে, সরকারি বিধি নিষেধ মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে এবং এই অবসর সময়ে বেশি বেশি করে পড়াশোনা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী,
আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আশা করি এই করোনাকালে বাসায় বসে সবাই খুব মনোযোগী সহিত পড়াশোনা করছো। আমাদের পড়াশোনা করতেই হবে, এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। আমরা আজকে আলোচনা করব, কোন অধ্যায়টি আলোচনা করব সেটি জানার আগে চলো কিছু ছবি দেখি। ছবিগুলো একটু লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। লক্ষ্য করে নিজেই বোঝার চেষ্টা করো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তুমি যখন বলতে পারবে, ধরতে পারবে আমরা কি নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু তোমার পড়াটা অনেক দূর এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বাংলা কিবোর্ড অ আ ক খ, তারপরে দেখো ইংলিশ টু বাংলা কিবোর্ড, এবং দেখো বিজয় অ্যান্ড্রয়েড, এদিকে একটি কিবোর্ডের ছবি দেখতে পাচ্ছ, এবং এখানে বিজয় বাংলা কিবোর্ড এর 3য় সংস্করণ বা এই টাইপের একটি কিবোর্ড দেখতে পাচ্ছ। তাহলে ইতিমধ্যে তুমি ধরে ফেলেছ তোমাদেরকে আজকে তোমাদের আইসিটি বইয়ের 4র্থ অধ্যায় পড়াবো। তাই আমাদের আজকের পার্ট ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। যদিও আমাদের অধ্যায়টির নাম ওয়ার্ড প্রসেসিং, এখানে আমরা তোমাদেরকে শেখাবো এই যে কিবোর্ড, অর্থাৎ আমরা কম্পিউটারে লেখালেখি করার জন্য মেইন যে ইনপুট দেই, এই মেইন ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড, তাই না? কিবোর্ডের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কম্পিউটারে লেখালেখির সব কাজ করি। কি করি বলো তো? আমরা ওয়ার্ড প্রবেশ করাই। ওয়ার্ড দ্যাট ইজ, আমরা এ বি সি ডি সরাসরি ক খ বাংলা যখন লিখি, এগুলো কম্পিউটারে তোমার উপাদান হিসেবে, উপাত্ত হিসেবে বা ডাটা হিসেবে আমরা ইনসার্ট করি। ইনসার্ট করার পর এগুলোকে সাজাতে হয়, আর এই সাজানোর প্রক্রিয়া, এটা নামই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তাহলে যে সফটওয়্যার বা আমরা যা ব্যবহার করে ওয়ার্ডকে প্রসেস করব, সেটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। আজকের ক্লাস শেষে আমরা কি শিখবো? আসলে আমরা শিখবো অভ্র সফটওয়্যার ব্যবহার করে বাংলা লিখতে কিভাবে পারবা তুমি, বা তুমি কিভাবে পারবে সেটা তুমি জানতে পারবে। কিবোর্ড ব্যবহার করে বিশেষ যুক্তাক্ষর যেগুলো আছে সেগুলো লিখতে পারবে। আমরা সবাই জানি আমাদের বর্তমানে কম্পিউটার ছাড়া একটি দিনও চলে না। যাবতীয় যত কাজ আছে, আমাদের অফিস আদালত, শিক্ষা ব্যবস্থা, তোমাদের যে বইটি তোমরা পড়ছো, এখানে যে লেখাগুলো আছে, এই সব লেখাগুলো কিন্তু আমাদের কি করা হয়েছে? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, দ্যাট ইজ আমাদের কিবোর্ড ব্যবহার করে তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, তাই না? তাহলে এই যে কিবোর্ডের মাধ্যমে আমরা লেখালেখি অলরেডি আমরা প্রায় সবাই পারি, ক্লাস 6-এ তোমরা শিখেছো, তাই না? কিন্তু যেটা হয়, আমরা সবাই ইংরেজিতে লিখতে পারি, তাই না? টাইপ করতে পারি এবং আরও অনেক জিনিস শিখতে পারি। কিন্তু আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব বেশি, সেটি হচ্ছে কিভাবে তুমি কম্পিউটারে বাংলায় লেখালেখি করতে পারো। কোন কোন সফটওয়্যার তোমাদের আসলে রয়েছে এই বাংলা লেখালেখির জন্য, অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা, যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, এই ভাষায় যদি আমরা আমাদের সব কিছু লেখালেখি করতে পারি, ওয়ার্ডগুলোকে প্রসেস করতে পারি, তাহলে কি হয়? আমাদের লেখাপড়ার মানটা আরও অনেক বেড়ে যায়, তাই না? চলো আমাদের ক্লাসে চলে যাচ্ছি। দেখো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ একটি কিবোর্ডের ছবি। এখানে এ এস ডি এফ, তারপরে জে কে এল স্পেস, তুমি দেখতে পাচ্ছ এই কিবোর্ডে অনেকগুলো বাটন রয়েছে, তাই না? এই বাটনগুলোতে কোন বাটনে কোন অক্ষরটি সেট করা আছে ইউনিকোডের মাধ্যমে, তাই না? কোন অক্ষরটি সেট করা আছে সেই, বা কোন সংখ্যাটি সেট করা আছে, বা কোন বাটনের কী কাজ, তার উপরে লেখা আছে। সাধারণত আমরা এতদিন ইংরেজিতে লেখালেখি করার জন্য এই কিবোর্ড ব্যবহার করতাম, কিন্তু দেখো এই বাংলায় যেন আমরা কিবোর্ডের মাধ্যমে লিখতে পারি, তারপরে যেটা হলো বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু ডেভেলপ করা হয়েছে। আমরা দেখতে পাই এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার আমাদের এই যে ক খ, যেতে তুমি যদি যাও সেখানে দেখবা উপরে খ নিচে ক, তার মানে এই কিবোর্ডে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এটা দিয়ে তুমি চাইলে বাংলাতেও কিন্তু টাইপ করতে পারবে, লেখালেখি করতে পারবে। তাহলে এটি একটি বাংলা কিবোর্ড। বাট কোনো কিবোর্ডে, অর্থাৎ কোনো কিবোর্ডে যদি এরকম বাংলা লেখা নাও থাকে, তুমি যদি প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে করে যদি একেবারে খুব ভালো টাইপিং করতে পারো, তোমার এগুলো আর তখন দেখতে হবে না। আমাদের সাধারণত এই স্বাধীনতার পর থেকে বাংলা কিবোর্ড নিয়ে, অর্থাৎ 80-র দশক 70 দশক থেকে আমাদের বাংলা ভাষায় বাংলায় টাইপ করা জন্য অনেক ধরনের কিবোর্ড উন্নয়নের জন্য অনেক জ্ঞানীগুণী মানুষ তারা চেষ্টা করেছেন, এবং চেষ্টা করে একসময় কিন্তু সফলও হয়েছেন। আমরা নাম জানি বেশ কয়েকটি বাংলায় টাইপ করার জন্য যে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি। নিশ্চয়ই তোমরা বিজয় কিবোর্ড
বিজয় 52 এর নাম শুনেছো, তোমরা শহীদ লিপির নাম শুনেছো, মুনির অপটিমার নাম শুনেছো, এরকম অনেকগুলো সুলেখা এটাও একটা নাম শুনেছো, যে এগুলো ব্যবহার করে আমরা কি করতাম, বাংলায় কম্পিউটারে লেখালেখি করতে পারতাম। অর্থাৎ এই টাইপের কিবোর্ডগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারে বাংলা অক্ষরগুলো ইনপুট হিসেবে দিতে পারতাম। তাহলে তুমি যখন কম্পিউটারে বাংলা কিবোর্ড অন করতে চাও, অর্থাৎ মনে করো এই কিবোর্ডটাই তুমি ব্যবহার করছো, যেখানে বাংলা ক খ গ স্বরসরায়া তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে সেগুলো আছে, ইংরেজি অ্যালফাবেটগুলো রয়েছে, কিন্তু তুমি চাচ্ছ বাংলা এখন লেখালেখি করতে। তুমি কি ইচ্ছা করলেই প্রথমে কিবোর্ডে লেখালেখি করলে, মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যেতে তুমি যদি প্রেস করো, তুমি প্রথমে কি ক বা খ এগুলোকে আসবে না? আসবে না। কারণ আমরা সবাই জানি ওয়ার্ড প্রসেসর, অর্থাৎ ওই যে মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা অন করি, প্রথমে কিন্তু বাই ডিফল্ট হিসেবে ইংরেজিতে টাইপ করার জন্য কিন্তু কিবোর্ডটা উপযুক্ত থাকে বা প্রস্তুত থাকে। কিন্তু তুমি যদি এই কিবোর্ডটাকে বাংলায় লেখালেখি করার জন্য প্রস্তুত করতে চাও, অর্থাৎ বিজয় ব্যবহার করে তুমি যদি মানে এই কম্পিউটারে বাংলা লেখালেখি করতে চাও, তাহলে কন্ট্রোল অল্টার বি। আমি আবার বলছি, তোমাদের কিবোর্ডের এই পাশে দেখবা, বাম পাশে, হাতের বাম পাশে কর্নারে কন্ট্রোল CTRL, কন্ট্রোল, এটাকে প্রেস করে অল্টার প্রেস করে তারপরে যখন বি প্রেস করো, দেখো কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি যদি প্রেস করো, তাহলে কিন্তু তোমার এই যে কিবোর্ড বাংলায় লেখালেখি করার জন্য উপযুক্ত বা প্রস্তুত বা রেডি হয়ে গেল। বাস কন্ট্রোল অল্টার বি প্রেস করে তুমি লেখালেখি শুরু করো। তুমি একটু টেস্টও করতে পারো, তুমি যদি যেতে প্রেস করো, সেখানে যদি দেখো ক আসতেছে, তাহলে বুঝবা যে ইয়েস, বিজয় কিবোর্ড ইজ রেডি টু টাইপ এনি বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, রাইট? এখন বাংলায় তুমি মনে করো যে তোমার কিবোর্ড প্রস্তুত হয়ে গেল। আমাদের প্রায়ই অনেক শব্দ যেগুলোকে যুক্তাক্ষর, বাংলায় যেগুলো থাকে যুক্তাক্ষর, যেমন মুক্ত, তাই না? তোমাদের মুক্ত পাঠ নাম শুনেছো নিশ্চয়ই। এই যে কয় তয়, এটা কি একটা যুক্ত বর্ণ না? এরকম যুক্ত বর্ণগুলো কিন্তু তুমি টাইপ করতে পারবে, অর্থাৎ টাইপ করে তুমি বাংলায় যুক্ত বর্ণ লিখতে পারবে। এখন এই বিজয় কিবোর্ড ব্যবহার করে যে কোনো দুটি অক্ষরকে যুক্ত করতে হলে প্রথম অক্ষরটি চেপে ইংরেজি জি, আমি আবার বলছি, এই যে জি আছে সেটা প্রেস করে তারপরে তোমাকে পরের অক্ষরটি চাপতে হবে, প্রেস করতে হবে, রাইট? তো আশা করি এগুলো আমরা দেখব, এবং এই ক্লাসগুলো করার পর আস্তে আস্তে করে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। টাইপ তুমি যত বেশি করবে, যত বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অ্যান্ড প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, তোমাকেও কিন্তু পারফেক্ট করে দিবে। তাই বেশি বেশি টাইপ করবে, ওকে? একদিনে কিন্তু তুমি খুব ভালো টাইপিস্ট হয়ে যেতে পারবে না, বা খুব ফাস্ট টাইপ করতে পারবে না। আস্তে আস্তে, এটি প্র্যাকটিসের বিষয়, অনুশীলনের বিষয়, ওকে? আমরা তোমাকে এই যে যুক্তবর্ণের কথা বলছিলাম, সেটি চলো কিছু দেখিয়ে দেই কিভাবে তুমি যুক্তবর্ণ টাইপ করবে। কারণ কিবোর্ডে তুমি দেখতে পাচ্ছ কোথায় ক, কোথায় খ, কোথায় মানে এই স্বরবর্ণ কোথায় আছে, ব্যঞ্জনবর্ণ কোথায় আছে, সবগুলো তুমি নিশ্চয়ই খুঁজে পেয়ে গেছো, রাইট? এখন যুক্তবর্ণগুলো তুমি কিভাবে টাইপ করবে। সে ফর এক্সাম্পল, তুমি এই ক্ষিয় প্রেস করবে, দেখো ক্ষিয়, তাই না? এটা কি হয়, ক প্লাস মূর্ধন্য ষ যেটাকে বলি আমরা, তাই না? তোমাকে সেটাও কিন্তু জানতে হবে যে কিভাবে এই ক্ষিয়টা হয়। দেন ক কোথায় আছে, যে, তারপরে যেহেতু যুক্ত বর্ণ জে, জি প্লাস এন, এইটা প্রেস করলে ক্ষিয় আসবে। তারপরে তুমি যদি এইটা প্রেস করতে চাও, দেখো এই যে উষ্ণ লিখতে যাই, তারপরে আমরা দেখো যে বাঞ্ছনীয় লিখতে চাই, তারপরে দেখো বঞ্চনা লিখতে চাই, বা আমি যাই লিখতে চাই না কেন, বাংলা বঙ্গ লিখতে চাই, তারপরে অভিজ্ঞ লিখতে চাই, এই যে এইভাবে এই যুক্তবর্ণগুলো প্রেস করে তুমি কিন্তু যুক্তবর্ণ টাইপ করতে পারবে। তাই তোমার জন্য যেটি থাকলো সেটি হচ্ছে, তুমি কিন্তু অবশ্যই এই বর্ণগুলো প্রেস করবা, এই যে এখানে যে বর্ণগুলো দেওয়া আছে, এবং এইখানে যে কিবোর্ডের যে কমান্ডগুলো দেওয়া আছে, এই কমান্ডগুলো কিন্তু টাইপ করবে, এবং টাইপ করে করে আসলে কাজ হয় কিনা সেটি কিন্তু তুমি দেখে নেবে, রাইট? এগুলো হচ্ছে বিজয় কিবোর্ড ইউজ করে আমরা যুক্তবর্ণে লিখব। এই যে দেখো, তুমি যদি চাও কিবোর্ড ব্যবহার করে তোমার লেখাগুলোকে বড় করবে বা ছোট করবে, সেটাও কিন্তু করতে পারো। কারণ তোমাদের বইও কিন্তু দেওয়া আছে কন্ট্রোল প্লাস এই যে তোমার অ্যারো বাটনটা আছে এখানে দেখতে পাচ্ছ, এটা যদি প্রেস করো তাহলে লেখার আকার বড় হবে, এটা যদি প্রেস করো লেখার আকার ছোট হবে। অর্থাৎ তুমি স্লাইডগুলো দেখে তারপরে তুমি প্রেস করো, তুমি লেখাকে বড় করতে পারো, ছোট করতে পারো, অন্যভাবে বড় ছোট করা যায় সেগুলো তুমি জানো, রাইট? তারপরে দেখো,
অক্ষর বা লেখার তুমি যদি আকার বোল্ড করতে চাও, ইটালিক বা আন্ডারলাইন করতে চাও, তাহলে কি করতে হয় জানো তো নিশ্চয়ই? কন্ট্রোল বি, মানে কন্ট্রোল প্লাস বি। আমি বারবার বলে দিচ্ছি এখানে প্লাস নেই, কিন্তু কন্ট্রোল চেপে ধরে বিতে প্রেস করলে যেটা হবে বোল্ড হবে, কন্ট্রোল চেপে ধরে বি ইউতে প্রেস করলে আন্ডারলাইন হবে, কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করলে লেখাটি কিন্তু ইটালিক হয়ে যাবে। তবে তার আগে খেয়াল রাখতে হবে যে বর্ণটি বা যে শব্দটি বা যে সেন্টেন্সটিকে তুমি ইটালিক করতে চাও, বোল্ড করতে চাও বা আন্ডারলাইন করতে চাও, তা কিন্তু আগে অবশ্যই নির্বাচন বা সিলেক্ট করে নিতে হবে। আমরা চলে যাচ্ছি, তুমি যদি চাও তুমি যে লেখাটি লিখলে, যে একটি প্যারাগ্রাফ হতে পারে, একটি রচনা হতে পারে, তুমি যদি চাও ওগুলোকে ফরম্যাট করবে, একটু সাজাবা, সুন্দর করে সাজিয়ে রাখবে, তাহলে যেটা করবে তুমি এইগুলোকে ফরম্যাটিং করতে পারো, রাইট? আমি দেখো এখানে এইটা প্রেস করলে বাম দিক থেকে অ্যালাইন হবে, মাঝখানে অ্যালাইন হবে, ডান দিকে অ্যালাইন হবে। এই যে তুমি তোমার কিবোর্ডের অর্থাৎ এই বিজয় সফটওয়্যার যখন তুমি লিখবা, সেখানে এগুলো দেখবে, দেখে দেখে তুমি প্র্যাকটিস করবে যে কোনটার মাধ্যমে কি হয়, অর্থাৎ ডানে বামে মাঝেও সরানো যায়, বিভিন্ন অ্যালাইনমেন্টে তুমি নিতে পারবে। এরপরে দেখো, খেয়াল করে দেখো, এগুলোকে তুমি শর্টকাট কি ব্যবহার করেও কিন্তু ডানে বামে বা মাঝে অ্যালাইন করতে পারবে। যেমন কন্ট্রোল প্লাস এল প্রেস করলে বাম দিকে অ্যালাইন, কন্ট্রোল প্লাস আর ডান দিকে অ্যালাইন মানে রাইট, কন্ট্রোল প্লাস ই মাঝখানে অ্যালাইন, কন্ট্রোল প্লাস জে জাস্টিফাইড। এইভাবে করেও তুমি তোমার লেখাগুলোকে বিভিন্ন অ্যালাইনমেন্টে নিতে পারবে। এরপরে দেখো, তুমি যদি চাও তুমি যে প্যারাগ্রাফ বা ডকুমেন্টটা তৈরি করলে সেটাকে যদি তুমি স্পেস, মাঝখানে লাইনগুলোতে স্পেস দিতে চাও, অর্থাৎ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে দেখো, খেয়াল করে দেখো, এইখানে তুমি যদি এই লাইনগুলোর মাঝখানে এখানকার যে গ্যাপ আর এখানকার যে গ্যাপ তা কিন্তু এক নয়, তুমি কিন্তু এখানে এই কি করতে পারো, লাইন স্পেস বা প্যারাগ্রাফ স্পেসিং দিয়েও কিন্তু তুমি কিন্তু এই স্পেসের মাত্রাটা বাড়িয়ে কমিয়ে দিয়ে এইভাবে স্পেস কম, এইভাবে স্পেস বেশি দিতে পারো, রাইট? তাহলে এখানে যেও করতে পারো। আরো অনেক কাজ রয়েছে, তুমি যদি এগুলোকে নাম্বার দিতে চাও, তুমি যদি বুলেট করতে চাও, সব কিছু কিন্তু এখানে করতে পারবে। অর্থাৎ 1 2 3 দিতে পারবা, ABC দিতে পারবা, বিভিন্ন রকমের আইকনও ব্যবহার করতে পারবা। আমি চাই তুমি এগুলো প্র্যাকটিস করো, কোনো একটি লাইন লিখে এই অপশনগুলোতে যাও, যে দেখো কোনটার কাজ কি হয়। এরপরে তোমাদের জন্য এখন একটি একক কাজ দিচ্ছি। যেহেতু তুমি ইতিমধ্যে জানো কিভাবে ব্যঞ্জনবর্ণ লিখতে হয়, তাই তোমাকে ক্ষীয় এই যে যেগুলো আছে এগুলো লেখার জন্য কোন কোন বর্ণ মানে ইংরেজি তোমার কিবোর্ড থেকে প্রেস করতে হবে তা আমাদেরকে পরবর্তীতে লিখে জানাবে। এতক্ষণ তোমরা বিজয় সফটওয়্যার ব্যবহার করে কিভাবে বাংলা লেখালেখি করা যায় তা দেখেছো, কিন্তু কেমন হবে যদি তুমি ইংরেজিতে, অর্থাৎ এতে আমার, মনে করে আমার সোনার বাংলা, সেটাকে যদি AMAR আমি যদি এরকম লিখি এবং সাথে সাথে যদি আমার হয়ে যায়, তাহলে কেমন হবে? হ্যাঁ, ঠিক তাই, তোমাদের জন্য এমন একটি সফটওয়্যার রয়েছে, তোমরা ইতিমধ্যে হয়তো জানো এটি, সেটি হচ্ছে অভ্র নামে একটি সফটওয়্যার রয়েছে, যেটি তোমার ব্যবহার করে কি করতে পারবা, আমরা ঠিক ইংরেজি বাটন প্রেস করে বাংলায় লিখতে পারবা। 2007 সালে বিনামূল্যের ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। এটি উচ্চারণ ভিত্তিক, অর্থাৎ ফোনেটিক, উচ্চারণ ভিত্তিক মানে কি, আমি যেটা উচ্চারণ করছি সেটা ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা। এটি তরুণ সমাজের কাছে এখন জনপ্রিয়। আমি জানি তুমি কিন্তু এখন এই মোবাইল ফোনে অভ্র ব্যবহার করে বাংলায় লেখালেখি করতে পারো। এই অভ্রতে তুমি যদি চাও আমি বাংলায় গান গাই, এটি ঠিক যেভাবে আছে ইংরেজিতে টাইপ করো, হয়ে যাবে আমি বাংলায় গান গাই। কত সহজ না বলো? আমাদের বাংলা লেখালেখি আরও সহজ কিন্তু হয়ে গেল। এখন ইচ্ছে মতো চাইলেই যে কোনো গল্প, কবিতা, গান আমি কিন্তু লিখে ফেলতে পারবো কিবোর্ড ব্যবহার করে বাংলায়। তার জন্য যেটি করতে হবে, অভ্র সফটওয়্যারটি থাকতে হবে এবং এটি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এটি চালু করতে হয়, সবই তোমাদের দেখিয়ে দেবো আজকের ক্লাসে। দেখো, এই যে অভ্রতে মাউস দিয়েও তুমি লেখার সুবিধা আছে, অর্থাৎ কেউ যদি কিবোর্ড না থাকে তুমি মাউস ক্লিক করে করেও কিন্তু, খেয়াল করে দেখো মাউসের যে কার্সর, তুমি যদি লিখতে চাও জাস্ট ক্লিক করো, সেখানেও কিন্তু তুমি মাউস ক্লিক করেও বাংলাতে লিখতে পারবে। মাউস দিয়ে কিবোর্ডেও লেখালেখি করা যায়, বাংলায় লেখা করা যায়। এবার আসো, এই অভ্র সফটওয়্যারটি তুমি কিভাবে চালু করবে। তোমার কম্পিউটারে যদি অভ্র থাকে তাহলে যেটি করবা, দেখবে উপরে তোমার সবসময় টাস্ক বারে এইরকম একটা অপশন থাকবে। মনে করো এটা সবসময় বাই ডিফল্ট থাকে কি বলতো, ইংরেজি থাকে। যখন তুমি এখানে ক্লিক করবা তখন কিন্তু বাংলায় এই যেভাবে দেখো বাংলা অপশনটি চালু হয়ে যাবে। আবার বলছি, বাংলায় যদি ক্লিক করো তাহলে ইংরেজি হয়ে যাবে,
ইংরেজিতে যদি ক্লিক করো তাহলে বাংলা হয়ে যাবে। মানে ব্যাপারটা কি হয়, উল্টা, তাই না? তুমি যেটা ক্লিক করবে তার অপরটা হয়ে যাবে এবং সেটাই চালু হয়ে যাবে। তাহলে খুব সহজ, ইংরেজি এই অপশনটাতে ক্লিক করলে তুমি মুহূর্তের মধ্যেই অভ্র কিবোর্ড বাংলায় লেখালেখি করার জন্য প্রস্তুত করে ফেলতে পারবা। হ্যাঁ, আরও একটি সহজ পদ্ধতিও কিন্তু আছে, সেটি হচ্ছে তোমাদের কিবোর্ডের F12 যে বাটনটি আছে, বা যে এফ ফাংশন বাটন যেটা বলা হয়, F12 বাটনটি প্রেস করলেও কিন্তু তোমার কম্পিউটার বা তোমার ওয়ার্ড প্রসেস সফটওয়্যার বাংলা লেখালেখির জন্য প্রস্তুত হয়ে যাবে। উচ্চারণভিত্তিক ফনেটিক সফটওয়্যার, তুমি যদি চাও যে বাংলায় লিখছো, অনেক সময় যুক্তাক্ষর লিখতে হয় বা অনেক কিছু আমাদের লিখতে হয় যেটা হয়তো আমরা সরাসরি খুঁজে পাচ্ছি না কিভাবে লিখবো, এই ধরনের সাজেশনও কিন্তু আছে। অর্থাৎ ব ফলা, র ফলা, জ ফলা, এমনকি হসন্ত কোথায় কিভাবে ব্যবহার করবা, সবই কিন্তু এই অভ্র কিবোর্ড ব্যবহার করে তুমি লিখতে পারবা। আশা করি তোমার কম্পিউটারে এখন থেকেই অভ্র কিবোর্ড অন করে তুমি কিন্তু টাইপ করতে পারো, বিজয় কিবোর্ড ইউজ করে করতে পারো। এবার তোমাদের জন্য মূল্যায়ন, বিজয় কিবোর্ড সচল করতে কি করবে? বিজয় কিবোর্ডে দুটি অক্ষরকে যুক্ত করতে অক্ষর দুটির মাঝখানে কোন কি চাপতে হবে? ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে কত সালের পর থেকে? এটি তোমাদের বইয়ে আছে। অভ্র সফটওয়্যার কত সালে প্রবর্তিত হয়? অভ্র সফটওয়্যার চালু করতে কোন ফাংশন কি চাপতে হবে? তাহলে দেখো, বর্তমানে তরুণ প্রজন্ম অর্থাৎ তোমাদের মতো যারা আছো, আমরা যারা আছি, দিনের বেশিরভাগ সময় কিন্তু কম্পিউটারে আমরা থাকি, ইন্টারনেটে আমরা থাকি, আমাদের অনেক কিছু টাইপ করতে হয়। আমরা অনেকেই কি করি, ইংরেজিতে লিখি AMAR, আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, এরকম করে ইংরেজিতে লিখি। আজ থেকে তুমি কিন্তু অভ্র ব্যবহার করে বাংলাতেই লিখবা। বাংলাতে যখন তথ্য আদান প্রদান করবা, বাংলায় যখন টাইপ তুমি করতে পারবা, তুমি কিন্তু এখানে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবা। তোমাকে এবার কিছু শর্টকাট কি এর কথা বলবো, যে শর্টকাটগুলো জানলে আমাদের অভ্রতে বা কিবোর্ডে লেখালেখি করা খুব সহজ হয়ে যায়। যেমন মনে করো কোনো একটি অংশ সিলেক্ট করলা, সিলেক্ট করে তুমি এটাকে কপি করতে চাও, তাহলে কি করবা? Ctrl+C কপি। তুমি চাও একেবারে কেটে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কি করবা? Ctrl+X, তার মানে কাট হয়ে যাবে। ঠিক এইভাবে ALT, Alt+F, তোমার হচ্ছে ফাইল মেনু অপশন, ইনকারেক্ট প্রোগ্রাম যেখানে তোমার থাকবে, এভাবে তুমি দেখে নিবা। এই ক্লাসের পরে তোমরা জানো যে এই ক্লাসটি তোমাদের কিশোর বাতায়নের যে ওয়েবসাইট সেখানে কিন্তু থাকবে, সেখান থেকে পরবর্তী দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে একটি একটি বাটন শর্টকাট কি তুমি প্র্যাকটিস করবে। আশা করি তুমি কম্পিউটারে বাংলা লিখিতে লিখিতে এক্সপার্ট হয়ে যাবে। তাহলে Ctrl+A সব সিলেক্ট হয়ে যাবে, FXCV সব তুমি ভালো করে মোটামুটি এখন বুঝবে। যত বেশি প্র্যাকটিস করবে এই শর্টকাট কিগুলো, তত বেশি এক্সপার্ট হবে। যাওয়ার আগে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছে এখন। বাড়ির কাজটি হচ্ছে এরকম, একটি ডকুমেন্ট সুন্দর করার উপায়গুলো ব্যাখ্যা করো। তাহলে আজকে ক্লাসে আমরা জানলাম কি করে কম্পিউটার ব্যবহার করে আমরা এখন বাংলায় টাইপ করতে পারবো। আমরা বিজয় সফটওয়্যার ব্যবহার করে, বিজয় 52 বিভিন্ন ভার্সন রয়েছে, বিজয় ব্যবহার করে কম্পিউটারে বাংলায় টাইপ করতে পারবো, এবং অভ্র ব্যবহার করে তো বাংলাতে আরও সহজে টাইপ করতে পারবো। খুব সহজে এগুলো বাসায় বসে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো কিন্তু হয়ে যাবে তুমি টাইপিংয়ে, রাইট? তো আজকে থেকে টাইপ শুরু করে দাও, অবশ্যই বাংলায়। দেখা হবে আগামী ক্লাসে। তাই তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলবো, এই ক্লাসটি পরবর্তীতে তোমরা তোমাদের প্রিয় কিশোর বাতায়ন ওয়েবসাইটে পাবে, সেখানে যে ক্লাসটি দেখে নেবে, কোন অংশটি বুঝুনি সেটি কিন্তু পরবর্তীতে আমাদের জানাতে পারো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এন্ড ধন্যবাদ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি দিলশাদ জাহান। আশা করছি পুরো সময় জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়টি পড়ব। অধ্যায়টি কি? অধ্যায়টি হলো বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। শিক্ষার্থীরা, তোমরা আমার সাথেই বইটি খোলো এবং আমরা পড়া শুরু করে দিই। আজকের এই অধ্যায়টি থেকে আমরা যা যা শিখবো তা চলো একটু দেখে আসি। আমরা শিখব 1. বাংলাদেশের জনসংখ্যা নীতি ব্যাখ্যা করতে পারবো। 2. জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি কর্মসূচি বর্ণনা করতে পারবো। 3. জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক নির্ণয় করতে পারবো। 4. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল বর্ণনা করতে পারবো। 5. জনসংখ্যা তথ্যের উপস্থাপনে সংখ্যাতাত্ত্বিক কৌশল প্রয়োগ করতে পারবো। 6. বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক সমস্যার ক্ষেত্রে সচেতন হব। শিক্ষা, একটি দেশের জনসংখ্যার উপর সেই দেশের উন্নয়ন নির্ভরশীল। উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও তার মাথাপিছু আয়ের মাধ্যমে তা আমরা বুঝতে পারি। যেমন যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে 35 জন বসবাস করছে এবং সেই দেশটির মাথাপিছু আয় 58,030 মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1252 জন বসবাস করছে। অর্থাৎ একটি দেশের ভবিষ্যৎ কতটা উন্নয়ন করবে তা নির্ভর করছে দুটি বিষয়ের উপরে। একটি হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা এবং অপরটি হচ্ছে জনসংখ্যা নীতির উপরে। আসো তাহলে জনসংখ্যা নীতি কি, পাঠ 1 এর মাধ্যমে আমরা তা জেনে আসি। বাংলাদেশের জনসংখ্যা নীতি সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যেই দিক নির্দেশনা দেয়া হয় তাকেই সেই দেশটির জনসংখ্যা নীতি বলে। দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। এই নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশের জনসংখ্যা নীতিরও কিন্তু কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যগুলো কি তা চলো একটু দেখে আসি। 1. দেশের সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিবার পরিকল্পনার সুযোগ ও অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 2. পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার করা। 3. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা। 4. ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা। থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নিশ্চিত করা। প্রতিটি গ্রামে প্রসূতিদের নিরাপদ সন্তান জন্মদানের সুযোগ সৃষ্টি করা। 5. প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে সর্বত্র ও সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। 6. দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। 7. দেশের প্রবীণ জনগোষ্ঠী নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগান হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আর তোমরা কি জানো প্রতি বছর জাতীয় জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? হ্যাঁ, 2 ফেব্রুয়ারি। তাহলে চলো আমরা এই অংশটা থেকে কি কি জানলাম সেটা একটু বুঝে আসি। সাধারণভাবে দেশের জনসংখ্যা জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হচ্ছে সেই দেশের জনসংখ্যা নীতি। তাহলে এক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা। জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করা হয় কেন, তার লক্ষ্যগুলো কি? লক্ষ্য হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করা এবং আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এর কারণটা কি? এর কারণ হচ্ছে উন্নয়ন নিশ্চিত করা। আচ্ছা, আমরা এতক্ষণ জানলাম আমাদেরকে জনসংখ্যা নীতির মাধ্যমে আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করব, কিন্তু এই নিয়ন্ত্রণে কিন্তু বেশ কিছু পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হয়। যেমন সরকারি কিছু উদ্যোগ রয়েছে, আবার বেসরকারিও কিছু উদ্যোগ রয়েছে। তাহলে আমরা এখন সেগুলো জেনে আসবো পার্ট 2 এর মাধ্যমে। আসো, সরকারি উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ক, নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর ও 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে এই কর্মসূচি শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে। এখন কিন্তু 2020 সাল, আমরা প্রায় কিন্তু এই সফলতা অর্জন করে ফেলেছি। খ, সরকার নারী শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। গ, সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রমও রয়েছে। ঘ, কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। ম,
হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছে। তাছাড়া পোশাক শিল্প, কারুশিল্প ও অন্যান্য হস্ত ও কুটির শিল্পেও নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে। এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু মৃত্যু হ্রাসের কারণে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কারও কিন্তু লাভ করেছে। এছাড়া নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা প্রথারও কিন্তু চালু হয়েছে। আসো, আমরা এখন যে উদ্যোগগুলোর কথা বলছি তোমাদের মনে রাখার জন্য সেগুলো কিছু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো কিছু চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে যে বই বিতরণ করছেন তার একটি দৃশ্য দেখা যাচ্ছে। পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চিকিৎসা সেবার উন্নয়ন এবং কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রেশন। তোমরা কি জানো কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রেশন করতে হয় যে কোনো মেয়ের বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় এবং ছেলের বয়স যদি 21 বছরের বেশি হয় তবেই কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই বিষয়টিকে লক্ষ্য রেখে কিন্তু রেজিস্ট্রেশনটা খুব জরুরি। এরপরে আসো হাঁস মুরগির খামার এবং মাছ চাষ। চলে আসছি আমরা বেসরকারি উদ্যোগ। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর নাম আমরা অনেকেই শুনেছি। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এনজিও গুলো। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষকে পুনর্বাসনে সহায়তার মাধ্যমে তারা তাদের কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থাগুলোর কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম একটু দেখে আসি। ক, কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ ও শিক্ষা দেওয়া হয়। পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণে তাদের উৎসাহ দেওয়া হয়। প্রকল্পের আওতায় মা ও শিশুর স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টি শিক্ষা বিষয়েও সেবা প্রদান করা হয়। হ, 2 সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন। আমরা আগেই পড়েছিলাম 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার 2টি সন্তানের পরিবার গড়ার জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে। বেসরকারি সংস্থাগুলো এই লক্ষ্য অর্জনে কাজ করছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। গ, বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। দেশে বাল্যবিবাহ রোধ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘ, প্রশিক্ষণ কার্যক্রম। বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করেছে। ঙ, সচেতনতা কার্যক্রম। জনসংখ্যা সমস্যা মোকাবেলায় বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতনতামূলক নানা রকম উপকরণও কিন্তু দিয়ে যাচ্ছে, যেমন পরিবার পরিকল্পনা বিষয়ে সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজ লেটার এবং ডকুমেন্টারি ফিল্মও কিন্তু তৈরি করা হচ্ছে। চ, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। বেসরকারি সংস্থাগুলো স্থানীয় ধর্মীয় নেতাদের জন্য কর্মশালার আয়োজন করে তাদের এই ব্যাপারে উদ্বুদ্ধ করে। ধর্মীয় নেতারাও জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলো চিত্রের মাধ্যমে আমরা বেসরকারি যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো একটু দেখে আসি। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনার প্রকল্প। এখানে দেখো গ্রামের অনেক ধরনের পারিবারিকভাবে যে ধরনের পরিকল্পনাগুলো আমাদের গ্রহণ করা উচিত সেই বিষয়ে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তাদেরকে সেই সম্পর্কে সচেতন করছে। পাশে আরেকটি চিত্র দেখা যাচ্ছে, ছোট পরিকল্পিত পরিবার গড়া। এখানে বাবা, মা এবং 2টি সন্তানের চিত্র কিন্তু প্রদর্শিত হচ্ছে। এখানে একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। উদাহরণ হিসেবে আমি এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সাতক্ষীরায় বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে শিশুদের ঝুঁকি মুক্ত করতে শিক্ষাই প্রথম বাল্যবিবাহকে লাল কার্ড দেখাচ্ছে। দেখো প্রত্যেকটি নারী শিশুদের হাতে লাল কার্ড দেওয়া হয়েছে। এরপরে দেখো আরেকটি চিত্র দেখা যাচ্ছে, প্রশিক্ষণ কার্যক্রম। নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজেদেরকে সচেতন করতে পারি। কোন দেশের জনসংখ্যা সেই দেশের জন্য যেমন ইতিবাচক হতে পারে, আবার সেই জনসংখ্যাটি কিন্তু নেতিবাচকও কিন্তু হতে পারে। কিভাবে? কোন দেশের জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি, এটি একটি ইতিবাচক দিক। আবার যদি কোন দেশের জনসংখ্যা বেশি এবং তারা বোঝা হিসেবে কাজ করছে সেই দেশের জন্য, সেটা কিন্তু দেশের জন্য নেতিবাচক এবং দেশকে কিন্তু অগ্রসর হতে দিতে সবসময় বাধা প্রদান করে থাকে। আমাদের পার্ট 3-এ কি আছে একটু তাহলে দেখে আসি। পার্ট 3-এ আছে জমির পরিমাণ হিসেব করলে মাথাপিছু জমির অনুপাতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা এমনিতেই কিন্তু খুব বেশি।
উপরন্তু জনসংখ্যা বৃদ্ধির হারও কিন্তু এখানে অনেক বেশি, যদিও আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে। পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং মানুষের ক্রমবর্ধমান সচেতনতার ফলেই এটা সম্ভব হয়েছে। অন্যদিকে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার ইদানিং কিন্তু কমে এসেছে। এর ফলেও দেশের জনসংখ্যা বাড়ছে। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠীর, বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে আমরা অনায়াসে জনসম্পদে তাহলে পরিণত করতে পারবো। এভাবেই দেশ দ্রুত অর্থনীতির পথে কিন্তু সমৃদ্ধশালী হতে পারে। তাহলে আমাদের এখন যে বিষয়টি জানতে হবে, আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার কথা বলছি, কিন্তু এর জন্য আমাদেরকে কি কি করতে হবে? সম্পদ যেখানে সীমিত, সে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। তবে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে সেই জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারি। বিশ্বের অনেক দেশ তাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পেরেছে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি চীনের দিকে। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কাও তাদের বিশাল জনগোষ্ঠীকে কিন্তু জনসম্পদে পরিণত করেছে। তোমরা কি জানো, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশের তথ্য প্রযুক্তির খাত 23% ভারতীয় দক্ষ জনশক্তির উপর নির্ভরশীল। আমাদের দেশও কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে নেই। সরকার দেশের যুবশক্তিকে সম্পদে পরিণত করার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এই যুবশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে, চলো তাহলে তা একটু দেখে আসি। কর্মমুখী শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রসার, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার, উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ, কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ, কর্মসংস্থানের জন্য কৃষির আধুনিকীকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার প্রদান, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর বৃত্তির ব্যবস্থা করে অধিক সংখ্যক মেধাবী শিক্ষার্থী শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের জন্য বিশ্বের উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশগুলোতে প্রেরণ করা হচ্ছে। আসো চিত্রের মাধ্যমে আমরা আবার একটু দেখে আসি। দেখো, এখানে কর্মমুখী শিক্ষার প্রসার এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য নানান রকম উদ্যোগ গ্রহণ করেছে। যারা শিক্ষিত নারী নয় তাদেরকে যেমন কর্মমুখী করার চেষ্টা করা হয়েছে, আবার যারা শিক্ষিত তাদেরকে প্রযুক্তিগত বিদ্যার মাধ্যমেও কিন্তু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে জনসম্পদে পরিণত করতে চেষ্টা করা হচ্ছে। এখানে দেখো, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রমের সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, দুটি চিত্র আমরা দেখছি। বাচ্চারা এখানে পড়াশোনা করছে এবং পরীক্ষা দিচ্ছে। নানান ধরনের বোর্ড পরীক্ষাগুলো হয় আমাদের, এবং এই পরীক্ষাগুলোতে তারা সম্মানের সাথে উত্তীর্ণ হয়ে কিন্তু দেশের উন্নয়নে সহযোগিতা করছে এবং জনসম্পদে নিজেকে পরিণত করতে পারছে। এই চিত্রটি দেখো, এখানে বাংলাদেশের একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি শাখায় প্রশাখায় কিন্তু আমরা আমাদের তথ্য প্রযুক্তির যে বিস্তারটা সেটা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পাশের চিত্রও কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র আমাদের নিজ দেশে নয়, আমরা কিন্তু আমাদের দেশের বাহিরে বিদেশেও কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিজের দেশের উন্নয়ন এবং বাহিরের দেশের সাথে নিজেদেরকে সামঞ্জস্য রাখারও কিন্তু সবসময় চেষ্টা করে আসছি। এখানে দেখো, নারী শিক্ষার প্রসার। প্রতিটি গ্রামে, অঞ্চলে, এলাকাতে কিন্তু আমরা শিক্ষা, নারী শিক্ষার কিন্তু সম্প্রসারণের চেষ্টা করছি, বই বিতরণ করছি এবং নানান সময় কিন্তু আমরা উপবৃত্তিও কিন্তু সরকার থেকে প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার। প্রতিটি দেশের জন্য স্বাস্থ্য সেবা যদি উন্নত হয়, সেক্ষেত্রে কিন্তু একটি সুস্থ সন্তান হবে। সুস্থ সন্তানের মাধ্যমে কিন্তু আমরা সুস্থ একটি জাতি পাবো। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার। আমাদের নারীরা যারা ঘরে আছে তারা ছোট ছোট কাজের মাধ্যমে নিজেদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং কর্মমুখী করে দেশের উন্নয়নে সহযোগিতা করছে প্রতিনিয়ত। এখানে দেখা যাচ্ছে কর্মসংস্থানের জন্য কৃষির আধুনিকীকরণ। আগে যে লাঙল এবং আগে যে গরু দিয়ে আমাদের হাল চাষটা করা হতো, এখন কিন্তু তা অনেকটাই কিন্তু প্রযুক্তি নির্ভর হয়েছে। আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কৃষিকাজের উন্নয়নের জন্য আমরা দেশকে সহযোগিতা করার চেষ্টা করছি। চলো তাহলে দেখে আসি আজকের ক্লাসটি থেকে আমরা কি কি জানলাম। 1, বাংলাদেশের জনসংখ্যা নীতি সম্পর্কে জানলাম। 2, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি কর্মসূচি সম্পর্কে জানলাম। 3, জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক জানলাম। 4, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বেশ কিছু কৌশল কিন্তু শিখেছি।
5. বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক সমস্যার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি কেন প্রয়োজন তাও কিন্তু জানলাম। চলো তাহলে তোমাদেরকে আমি ছোট্ট করে একটি বাড়ির কাজ দিয়ে দেই। তোমাদের বাড়ির কাজ, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগগুলোর নাম লিখো, জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগগুলোর নাম লিখো। অবশ্যই তোমরা এটি লিখতে পারবে আমি জানি। প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশলগুলো বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই বাড়ির কাজটি করো, বাড়ির কাজটি একটি আলাদা খাতায় করবে এবং উপরে অবশ্যই তোমরা তারিখ লিখে স্কুল খোলার পরে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে নিজেদেরকে মূল্যায়ন করে নিবে। তোমরা যদি ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখবে। আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমাদের কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে এবং আমরা তা সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের সুচিন্তিত মতামত আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। তোমরা যদি কোনো পরামর্শ দিতে চাও আমাদেরকে তোমরা এই মেইলে মেইল করতে পারো। শিক্ষার্থীরা, তোমরা যেখানে আছো, যেভাবে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিরাপদে থাকবে, বাসা থেকে বের হবে না। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে তোমাদের বিদ্যালয় এখন বন্ধ। এই বন্ধকালীন সময়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ যে একজন ভদ্রলোক তার বুকে ব্যথা এবং সে হাত দিয়ে তার বুকে চেপে রেখেছে। আবার বাম পাশে একটি যন্ত্র আছে এবং এই যন্ত্রটি কিন্তু আমার ধারণা তোমরা সবাই চেনো। এই যন্ত্রটি কি কাজে ব্যবহার করে তা তোমরা জানো? হ্যাঁ, আমার ধারণা তা তোমরা জানো। এবং এই যন্ত্রটি কিন্তু রক্তচাপ মাপার যন্ত্র এবং যে ভদ্রলোক বুকে হাত দিয়ে আছে নিশ্চয়ই তার হৃৎপিণ্ডের কোনো সমস্যা হচ্ছে। অর্থাৎ আমরা বুঝে গেছি আমরা আজকে কি পড়তে চাই। আমরা রক্তচাপ বা এই সম্পর্কিত অন্যান্য যে জটিলতা এই সম্পর্কে আলোচনা করতে চাই। তাহলে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ৬ষ্ঠ অধ্যায়ে জীবের পরিবহন থেকে আজকের পাঠের বিষয় হবে রক্তচাপ এবং কোলেস্ট্রল। রক্তচাপ এবং কোলেস্ট্রল এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা দেখো যে এই আলোচনা শেষে তোমরা যা শিখতে পারবে, এক, আদর্শ রক্তচাপ কি ব্যাখ্যা করতে পারবে। উচ্চ রক্তচাপের কারণ, লক্ষণ, প্রতিকার তুমি ব্যাখ্যা করতে পারবে। কোলেস্ট্রলের প্রকারভেদ, সীমা, উপকারিতা ব্যাখ্যা করতে পারবে এবং কোলেস্ট্রলের যে স্বাস্থ্য ঝুঁকি সেটি ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা পড়াতে চলে যাই। এখানে দেখো যে প্রেসার মেশিন আমরা দিয়েছি এবং এই প্রেসার মেশিনের মধ্যে একটা রিডিং আছে 120, 80
এবং 70। তোমরা একটু জেনে রাখো 120 উচ্চ রক্তচাপ, উচ্চচাপ, আর 80 হচ্ছে নিম্নচাপ, আর 70 কিন্তু পালস রেট, অর্থাৎ ধমনী টাচ করে, কবজি টাচ করে এটিকে পরিমাপ করা হয়। তাহলে আমরা দেখি যে রক্তচাপটা কি। দেখো যে রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনীর গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা রক্তের চাপ বলি। নিলয়ের যখন, হৃৎপিণ্ডের নিলয় যখন সংকুচিত হয় ধমনী তখন প্রসারিত হয়, আবার নিলয় যখন প্রসারিত হয় ধমনী তখন সংকুচিত হয়। তাহলে এই যে নিলয়ের সংকোচন তাকে আমরা বলি হৃৎপিণ্ডের সিস্টল, আর নিলয়ের প্রসারণ তাকে আমরা বলি হৃৎপিণ্ডের ডায়াস্টল। এই সিস্টল এবং ডায়াস্টল এর ফলেই হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীতে প্রবেশ করে এবং সারা দেহে প্রবাহিত হয়। এর ফলে দুটি চাপ গণনা করা হয়, তা একটি হচ্ছে উচ্চচাপ, একটি হচ্ছে নিম্নচাপ। দেখো পরিণত বয়সে একজন মানুষের রক্তের চাপ 120/80 মিলিমিটারের কাছাকাছি। প্রথম রক্তচাপকে তুমি বলবা উচ্চচাপ, এই চাপকে সিস্টোলিক চাপ বলে, যার আদর্শ মান হচ্ছে 120 mm এর নিচে। আর দ্বিতীয় চাপকে বলবে তুমি নিম্নচাপ, এর আদর্শ মান হচ্ছে 80 বা তার নিচে। এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ হৃৎপিণ্ডের দুটি বিটের মাঝামাঝি সময়ে রক্তনালীতে সৃষ্টি হয়। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের এই পার্থক্যকে আমরা বলি নাড়ির ঘাত অথবা পালস প্রেসার অথবা ধমনীর ঘাত। আচ্ছা, একজন সুস্থ অবস্থায় তাদের হাতের কবজিতে, একজন মানুষের হাতের কবজির এই ধমনীতে চাপ দিয়ে আসলে এই পালস রেটটি নির্ণয় করা হয়। তা একজন মানুষের পালস রেট তোমরা দেখতেই পাচ্ছ প্রতি মিনিটে 60 থেকে 100। তা মানুষের এই রক্তচাপ মাপার এই যে একটি যন্ত্র আছে তোমরা দেখতেছো, এই যন্ত্রটির নাম কিন্তু স্পিগমোম্যানোমিটার। দেখো যে স্পিগমোম্যানোমিটার দিয়ে যেমন রক্তচাপ মাপা যায়, আবার হাতের কবজি দিয়ে পালস রেট মাপা যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দেখো যে উচ্চ রক্তচাপের কারণ কি, যে আসলে চর্বিযুক্ত খাবার খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, এটি হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটি উচ্চ রক্তচাপের কারণ। এখন এখানে এছাড়া তোমাকে কি করতে হবে, ডায়াবেটিস এবং কোলেস্টেরল যদি বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু এই রোগ হতে পারে। তাহলে আমরা দেখে নিলাম যে উচ্চ রক্তচাপের কারণগুলো কি কি। উচ্চ রক্তচাপের কারণে কি কি হতে পারে। দেখো, উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হতে পারে, যে ব্রেনে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। আবার দেখো ব্লাইন্ডনেস মানে কি, অন্ধত্ব, চোখে কম দেখতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। এগুলো উচ্চ রক্তচাপের কারণে আমাদের দেহের কতগুলো ক্ষতিকর দিক। উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি। দেখো, 1, মাথা ঝিমঝিম করা, তারপরে ঘাড়ে ব্যথা করা, তারপরে তোমরা দেখো বুকে ব্যথা হতে পারে, এরপরে তোমরা দেখো শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। এরপরে কি আছে এখানে দেখো যে নাক দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে, ঘুম ভালো না হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, দুর্বলতা বোধ করা, এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের লক্ষণ। প্রতিকারটা কি তোমরা দেখো, যে আসলে এই যে আমরা যে এতক্ষণ দেখলাম যে লবণ খাওয়া নিয়ে কথা বলছি, লবণ খাওয়া কম অথবা একেবারেই লবণ, এক্সট্রা লবণ না খাওয়া, অতিরিক্ত লবণ না খাওয়া। তারপরে তোমরা দেখো যে এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা দৌড়াদৌড়ি করতে হবে। তারপরে দেখো নিয়মিত হাঁটতে হবে। তারপরে আসো ধূমপান পরিহার করতে হবে। আচ্ছা, তারপরে কি আসো, ফাস্ট ফুড পরিহার করা, অর্থাৎ চর্বিযুক্ত খাবারগুলোকে পরিহার করা। এগুলোকে যদি আমরা করতে পারি তাহলে আসলে আমরা এই উচ্চ রক্তচাপ থেকে সুস্থ থাকতে পারবো। সর্বোপরি অর্থাৎ তোমাকে হতে হবে ভেজিটেরিয়ান, অর্থাৎ তুমি প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে, তাহলে কিন্তু আমরা এই রক্তচাপ থেকে মুক্ত হতে পারবো। এখন দেখো যে কোলেস্টেরল, যা আমাদের দেহের জন্য একদিকে যেমন ক্ষতিকর, অন্যদিকে আবার অনেক ক্ষেত্রে উপকারী, তাহলে সেটি কিন্তু পরিমিত মাত্রায় থাকতে হবে। এই পরিমাণের উপরে যখন চলে যাবে সেটি হবে ক্ষতিকর, এবং যখন পরিমিত মাত্রায় থাকবে সেটা কিন্তু আমাদের জন্য বেশ ভালো এবং দেহের জন্য সেটি দরকার। তোমরা দেখো যে কোলেস্টেরল কি। কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেন থেকে উৎপন্ন এক ধরনের যৌগ। আচ্ছা, এখানে দেখো উঁচু শ্রেণীর প্রাণীর কোষে এটি অতি প্রয়োজনীয় একটি উপাদান।
কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। আমাদের রক্তে 3 ধরনের কোলেস্টেরল আছে। তোমরা দেখো যে একটা হচ্ছে এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, তারপরে দেখো ট্রাইগ্লিসারাইড। 3 ধরনের কোলেস্টেরল তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে। আমরা একটু দেখে নেই যে এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন দেখো যে এটিকে খারাপ কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আমাদের রক্তে 70% মতো এলডিএল আছে। এখন তোমরা এই চিত্রটি লক্ষ্য করো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে এই যে ধমনির ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের সাথে যে কোলেস্টেরল আছে বা চর্বি আছে, সেগুলো দেখো এই অভ্যন্তরীণ দেয়ালে জমে জমে কিন্তু এই একটা জমাটবদ্ধ অবস্থা তৈরি হয়েছে। মাঝখানে যে লুমেন বা গহ্বর যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেটা কিন্তু সরু হয়ে যাচ্ছে। এই সরু হয়ে গেলেই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হওয়া, উচ্চ রক্তচাপ হওয়া, এগুলো কিন্তু হতে পারে। আবার দেখো নিচের দিকে আমরা দেখতেছি এইচডিএল, এর নাম হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এটি কিন্তু উদ্ভিজ্জ চর্বি, এটি দেহের জন্য খুবই ভালো, এটাকে ভালো চর্বি বলা হয়। দেখো এটি হৃদরোগের ঝুঁকি কমায়। কিভাবে কমায় তোমরা দেখছো, রক্ত থেকে চর্বি কণাগুলোকে নিয়ে সে যকৃতে পৌঁছে দেয়। যকৃতের মাধ্যমে কিন্তু এটি একটি বর্জ্য হিসাবে অপসারিত হবে। সুতরাং এইচডিএল রক্তের কোলেস্টেরলের মাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। সেই জন্য কিন্তু আমাদের দেহের জন্য উদ্ভিজ্জ চর্বি খুবই ভালো। আমরা প্রাণীর চর্বির চেয়ে উদ্ভিজ্জ চর্বি দেহের জন্য অত্যন্ত উপকারী, সেখানে আমরা এইচডিএল পেয়ে থাকবো। তাহলে এইচডিএল এর ব্যাপারটি তোমরা জেনে গেলা। এবারে দেখো আর রক্তের মধ্যে আরও একটি চর্বি জাতীয় উপাদান আছে, তার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড দেখো চর্বি হিসাবে রক্তের প্লাজমায় অবস্থান করে, অর্থাৎ রক্তরসের মধ্যে রক্তকণিকা যেমন ভেসে যায়, চর্বি কণিকাগুলিও সেভাবে ভেসে যায়। তোমরা এখান থেকে দেখতেছো একই সাথে কতগুলো কণিকাও আছে, আবার কতগুলো চর্বি কণা আছে। এটি রক্তরসের মধ্যে ভাসতেছে। আমাদের খাদ্যের যে প্রাণীর চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে কনভার্টেড হয়ে কিন্তু এই চর্বিগুলো তৈরি হচ্ছে। তাহলে ট্রাইগ্লিসারাইড আমাদের রক্তের মধ্যে বিদ্যমান থেকে এই রক্তনালীর প্রাচীরকে ব্লক বা বাধা জমে বাধার সৃষ্টি করতে পারে। কোলেস্টেরলের রক্তে কোলেস্টেরলের আদর্শ মানটা কত, এখানে একটি চার্ট দেওয়া আছে। দেখো এলডিএল সেটি থাকতে হবে 1.8 নিচে, মিলিমোল পার লিটার একক, তার নিচে থাকতে হবে। এইচডিএল 1.5 মিলিমোল পার লিটারের উপরে থাকলে সেটি ভালো। আর ট্রাইগ্লিসারাইড থাকতে হবে 1.7 মিলিমোল পার লিটারের নিচে। এটি একটি স্বাভাবিক মাত্রা, অর্থাৎ এটি নর্মাল। এই মাত্রায় থাকলে আসলে দেহের জন্য ভালো। কিন্তু কোনো কারণে এই মাত্রা কি হয়ে যায়, কোনো কারণে এই মাত্রা ব্যতিক্রম হয়ে যায়, তাহলে উচ্চ মাত্রায় কোলেস্টেরল যুক্ত যে খাবারগুলো আছে, যেগুলো আমাদের দেহের কোলেস্টেরলকে বৃদ্ধি করতে পারে, তোমরা এখানে তাকিয়ে দেখো যে 1 নম্বরে ছবি থেকে দেখো, গবাদি পশুর যকৃৎ যদি খাওয়া হয়, সেটি গরু, ছাগল, এই লিভার বা যকৃৎ খেলে কিন্তু কোলেস্টেরল বেড়ে যেতে পারে। তোমাদের আরও একটি ধারণা দেওয়া দরকার যে এই গবাদি পশুর মগজ, বিশেষ করে গরু, ছাগল বা এই যে মোরগ মুরগির যে আমরা মগজ থাকে, মস্তিষ্ক, সেটা যদি আমরা খাই তাহলে সেটাও কিন্তু নিয়মিত খেলে পরে কোলেস্টেরল কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে আমাদের খাবার দাবারে এই সকল ব্যাপারগুলো একটা নির্দিষ্ট বয়সের পরে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা এরপরে দেখি এখানে উচ্চমাত্রায় কোলেস্টেরল কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে। তার মধ্যে প্রথমেই তুমি দেখো অ্যাঞ্জিনা। অ্যাঞ্জিনা হচ্ছে স্বয়ং হৃৎপিণ্ডের পেশিতে যে সকল রক্তনালী বা ধমনী রক্ত প্রবাহ করে বা খাদ্যসার, অক্সিজেন সরবরাহ করে, তাকে আমরা বলছি করোনারি ধমনী। হৃৎপিণ্ডের এই করোনারি ধমনীতে চর্বি জমে খাদ্যসার এবং অক্সিজেন সরবরাহে বাধার সৃষ্টি করে, ফলে হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণ ক্ষমতাটা কমে যায়।
তো কমে গেলে পরে তখন বুকে ব্যথা হয়। এই যে চিনচিন করে বুকে ব্যথা হওয়া, এটাকে কিন্তু বলা হয়েছে অ্যাঞ্জিনা। করোনারি আর্টারিস মানে আমরা হৃৎপিণ্ডের, স্বয়ং হৃৎপিণ্ডের পেশিতে যারা রক্ত, খাদ্য, সার, অক্সিজেন সরবরাহ করে তারা। তুমি দেখতেছো অবশ্যই যে সেই করোনারি পেশিতে রক্ত সরবরাহকারী কোনো একটি ধমনির একেবারেই চর্বি জমে প্রায় বন্ধ হওয়ার উপক্রম, এর কারণেই কিন্তু আসলে অ্যাঞ্জিনা হয়ে থাকে। আমরা এখানে আরও একটু দেখতে চাই যে রক্তনালীর বা ধমনির গায়ে চর্বি জমা হলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, তখন করোনারি হৃদরোগের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। পরে দেখো যে কোলেস্টেরল হৃৎপিণ্ড ও রক্ত সংবহন তন্ত্রে পুরো একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। তোমরা এখান থেকে এই চিত্রটি ভালো করে লক্ষ্য করো। এখানে তোমরা দেখতেছো যে রক্ত নালীর ভিতর দিয়ে চর্বি এবং রক্তকণা প্রবাহিত হচ্ছে। চর্বিগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে জমা হচ্ছে, জমা হয়ে সেই জায়গাটি কিন্তু পুরু হয়ে যাচ্ছে। দেখো তো যতই পুরু হবে তো রক্ত প্রবাহের পথটি কিন্তু ততই শুরু হয়ে যাবে। এতে কি হবে? রক্তনালী প্রবাহবৎ শুরু হয়ে আমাদের নানাবিধ সমস্যা তৈরি করবে, স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করবে। এখন আমরা আসি উচ্চমাত্রায় কোলেস্টেরল আর কি ক্ষতি করতে পারে। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কোলেস্টেরল বা চর্বি এইচডিএল বহন করে নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে যকৃতে। যকৃতের পিত্তথলিতে সেগুলো যে জমা হয় এবং এই পিত্তথলির মাধ্যমে তারা কিন্তু বর্জ্য হিসাবে অপসারিত হয়। কিন্তু কিছু চর্বি তো এই পিত্তথলির মধ্যে জমা হয়ে যায়, জমা হয়ে যে পিত্তথলির তলদেশে জমা হয় এবং কঠিন হয়ে যায়, কঠিন হয়ে এক একটি পাথরে পরিণত হয়। এই তলানিকেই আমরা বলছি গল ব্লাডার স্টোন বা পিত্ত পাথর। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেছো যে অতিরিক্ত চর্বি খাওয়াটা কত ক্ষতিকর। অর্থাৎ মানুষের যে পিত্তে পাথর হয় তা কিন্তু এই চর্বি জমে জমেই সেই পাথরে পরিণত হচ্ছে। কোলেস্টেরল একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, আবার অপর দিকে দেখো যে আমাদের কিছু উপকার করে, কোষ প্রাচীর তৈরি করে এবং কোষ ঝিল্লির ভেদ্যতা বৃদ্ধি করে, যাতে বিভিন্ন দ্রব্যাদি প্রয়োজনীয় উপাদান এর ভিতরে, কোষের ভিতরে প্রবেশ করতে পারে। দেখো পিত্ত ও অ্যাডেনাল গ্রন্থি যে হরমোন তৈরি করে, সেই হরমোন তৈরিতে সাহায্য করে। সূর্যালোকের উপস্থিতিতে কোলেস্টেরল ভিটামিন ডি তৈরি করে। তোমরা সূর্যের আলো, এই চামড়ার নিচে যে কোলেস্টেরল থাকে সেটি কিন্তু সূর্যের আলোক শক্তিকে ধারণ করে এবং সেই কোলেস্টেরল আলোক শক্তিটাকে ভিটামিন ডিতে পরিণত করে দেয়। তাহলে আমরা দেখি চর্বিতে দ্রবণীয় ভিটামিন তোমাদের জানা আছে শিক্ষার্থী, এ, ডি, ই এবং কে, এই চারটি ভিটামিন যা চর্বিতে দ্রবীভূত হয়। তা এখন যদি একেবারেই মনে করো চর্বিহীন মানুষ, তাহলে তার ক্ষেত্রে তো এই ভিটামিনগুলোর অভাব হতে পারে, তাহলে এটা মাত্রা পরিমাণ চর্বি দেহে থাকতে হবে। তাহলে মানব জনন হরমোন দেখো ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন এগুলো কিন্তু তৈরি হয় এই চর্বি থাকার কারণে। স্নায়ু কোষের কার্যকারিতা বৃদ্ধি করে, অর্থাৎ আমাদের যে নিউরন, এই নিউরনের কার্যক্ষমতা বৃদ্ধি করে। শারীরিক চিন্তা চেতনা ইত্যাদি প্রখর হবে এই পরিমিত মাত্রায় কোলেস্টেরলের কারণে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ আমাদের দেহের বিশেষ করে এই চর্মরোগগুলো সাধারণত এই কোলেস্টেরলের অভাবে হয়ে থাকে, অর্থাৎ চর্বির অভাবে। তা চর্বি যদি থাকে তাহলে দেখা যায় যে এই রোগগুলো থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পারি। সর্বোপরি একটি কথা বলবো যে আসলে ত্বকের মসৃণতা তৈরি করে কি? চর্বি। তাহলে সেই চর্বিও আমাদের পরিমিত মাত্রায় অবশ্যই থাকতে হবে। আবার এও যে আসলে আমাদের দেহের যে তাপ, সেই তাপ উৎপাদন করে কিন্তু চর্বি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমি 3টি বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম। সর্বশেষ আলোচনাটি ছিল আমাদের কোলেস্টেরল। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম কি ছিল? প্রথম ছিল রক্তচাপ, পরে উচ্চ রক্তচাপ এবং শেষ কোলেস্টেরল। এই 3টি বিষয় আমরা জেনে গেলাম।
তোমাদের কাজ এই 3টি বিষয় সম্পর্কে জেনে তুমি নিজে সচেতন হবে, তোমার পরিবারের সদস্যদেরকে সচেতন করবে যেন তারা এই সকল বেশ দুর্যোগ বা এই সকল রোগ থেকে তারা যেন মুক্ত থাকতে পারে। তো শিক্ষার্থী, তোমরা একটি বাড়ির কাজ নেবে। আমরা তোমাদেরকে একটি বাড়ির কাজ দেই, লিখে নাও মানব দেহে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল এর সম্পর্কটা কি, ব্যাখ্যা করো। এটি তুমি তোমার খাতায় লিখবে, বিদ্যালয় খোলার পর বিষয় শিক্ষকের নিকট জমা দেবে, এটি মূল্যায়িত হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে পুনরায় দেখতে পাবে। সবাইকে ধন্যবাদ। বাসায় থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, সরকারের নির্দেশনা মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তোমাদের সাথে দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13-এর 13.2 এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা আজকের এই ক্লাস শেষে ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো আশা করি তোমরা যথেষ্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। তো আমরা শুরু করি যে আমাদের দেখো একটি ধারা যেটা হলো 1/√2 প্রথম পদ, দ্বিতীয় পদ হলো -1 প্লাস √2, তারপরে আবার মাইনাস দিয়ে এভাবে ডট ডট দিয়ে দেয়া আছে, অর্থাৎ একটা এখানে অসীম ধারাকে দেখানো হয়েছে। তো একই প্রকৃতির অন্য একটি ধারার, মানে এই ধারাটা যেই প্রকৃতির সেই প্রকৃতিরই অন্য একটি ধারার পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9 এবং দশম পদ হলো 8√2/81। তো আমাদের এই ধারা দুইটা কোন প্রকৃতির, অর্থাৎ আমরা জানি ধারা সসীম ধারা, অসীম ধারা, গুণোত্তর ধারা, সমান্তর ধারা। তো এই ধারাটা আমাদের কোন প্রকৃতির, সেই প্রকৃতিটা নির্ণয় করতে বলছে ক নম্বরে, যে ধারাগুলোর প্রকৃতি নির্ণয় করো। তো খ নাম্বার দেখাও যে দ্বিতীয় ধারাটির প্রথম পদ a = √3/2। তো আমাদের এই ম্যাথটা সলিউশন করতে গিয়ে এই যে যদি এটা গুণোত্তর ধারা হয় তাহলে গুণোত্তর ধারার সূত্রগুলো লাগবে আমাদের, যদি সমান্তর ধারা হয় তাহলে সমান্তর ধারার সূত্রগুলো লাগবে। তো আমরা এই ধারার সূত্রগুলো অবশ্যই জানি এবং আমরা প্রিভিয়াস ক্লাসে এই সূত্রগুলো প্র্যাকটিস করেছি এবং এই সূত্রগুলো কিভাবে আসে সে প্রতিপাদনও করেছি। তো তোমরা শুরু করো আমার সাথে। দেখো ক নাম্বারে বলছে যে ধারাগুলোর প্রকৃতি নির্ণয় করো। তো আমরা যদি প্রথমটার প্রকৃতি নির্ণয় করতে পারি তাহলে দ্বিতীয়টাও সেই একই প্রকৃতির ধারা আমরা বলতে পারবো। তো প্রদত্ত ধারা তাহলে এখানে আমাদের দেওয়া আছে 1/√2 -1 প্লাস √2 মাইনাস, এই হলো আমাদের ধারা। তো এই ধারার প্রথম পদ দেখো, প্রথম পদ 1/√2, দ্বিতীয় পদ
-1 এবং তৃতীয় পদ ইকুয়ালস টু √2। এর পরের পদগুলো আমাদের দেয়া নাই। তো আমরা এখান থেকে দেখো যদি আমরা দেখি যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিয়ে দেখি আমরা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কি আসে, তো -1 ডিভাইডেড বাই 1/√2। তো এখান থেকে আমরা -1 ক্যালকুলেশন করলে এখানে √2/1 ইকুয়ালস টু কি আসবে, -√2। এরপরে দেখো তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেই, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তো এখানে কি আসে যে তৃতীয় পদ আছে √2 আর দ্বিতীয় পদ আছে -1, তাহলে কি আসে, এখানে আসলো -√2। তো আমাদের দেখা যাচ্ছে যে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগফলটা একই থাকে। তো আমরা যখন ধারার প্রকৃতি নিয়ে আলোচনা করছি এই অধ্যায়ের একদম শুরুতে, তখন আমরা বলেছিলাম যে যদি এই ভাগফল একই থাকে তাহলে সেই ধারাটা হলো আমাদের গুণোত্তর ধারা। তাহলে যেহেতু যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একই ভাগফল পাওয়া যায়, সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা। তো এর পাশাপাশি আমাদের যেহেতু ধারার যে শেষ পদটা যেহেতু দেয়া নাই, ডট ডট দিয়ে দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি এটা একটি অসীম গুণোত্তর ধারা। তাহলে যা আবার পদ সংখ্যা নির্দিষ্ট নয়, আবার পদ সংখ্যা নির্দিষ্ট না হওয়ায় ধারাটি অসীম গুণোত্তর ধারা। ধারাটি অসীম গুণোত্তর ধারা। তো আশা করি এই আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা ধারার প্রকৃতি নির্ণয় করা যেটা বলছে, তো আশা করি তোমাদের সমস্যা নেই। যেহেতু আমাদের 13.1 এবং 13.2 দুইটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার আমাদের সমান্তর ধারা, একটা চ্যাপ্টার গুণোত্তর ধারা। যখন আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, হয়তো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন না করে দুইটা চ্যাপ্টার থেকে মিলিয়ে কোশ্চেন করতে পারে, এবং তোমার এভাবে টেকনিক্যালি ধারাটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা উল্লেখ করে নাও দিতে পারে। তো সেক্ষেত্রে তুমি প্রথমে রাফ করে দেখে নিবা যে ভাগফল এক নাকি যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল এক। যদি বিয়োগফল এক হয় তাহলে সেটা হলো সমান্তর ধারা, আর যদি ভাগফল একই হয় তাহলে সেই ধারাটা হলো গুণোত্তর ধারা। তো তোমরা এই ম্যাথটার মাধ্যমে, অর্থাৎ এই ক নাম্বারের মাধ্যমে ধারার যে প্রকৃতি বিশ্লেষণ, সেই প্রক্রিয়ায় আশা করি তোমাদের সমস্যা হবে না। তো আমরা এখন খ নাম্বারটা দেখব যে দ্বিতীয় ধারাটির যে প্রথম পদ a ইকুয়ালস টু √3/2, এটা আমাদের দেখাইতে বলছে। তো আমরা এটা দেখাতে পারি কিনা যে এখান থেকে। তো এখন আমাদের দ্বিতীয় ধারার প্রকৃতি কিন্তু বলে দেওয়া নাই, কিন্তু দ্বিতীয় ধারার পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে। তো আমরা দ্বিতীয় ধারার যদি পঞ্চম পদ যে 2√3/9 এবং দশম পদ 8√2/81 দেওয়া আছে, আর বলছে যে এই ধারাটা একই প্রকৃতির ধারা, মানে প্রথম ধারাটা। তো আমরা যেহেতু কয়তে পেয়েছি এটা গুণোত্তর ধারা, তাহলে দ্বিতীয় ধারাটা অবশ্যই গুণোত্তর ধারা। তো খ নাম্বারটা ছিল যে ধারা, খ নাম্বারের জন্য কি বলছে যে দ্বিতীয় ধারাটা। তো দ্বিতীয় ধারা বলতে এখানে এটার কথা বলেছে, এটা হলো প্রথম ধারা, এটা অন্য যে ধারাটা সেটা হলো দ্বিতীয় ধারা। তো দ্বিতীয় ধারার প্রথম পদ, তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে দ্বিতীয় ধারার পঞ্চম পদ (2√3/9)
আর দশম পদ ইকুয়ালস টু 8√2 ডিভাইডেড বাই 81। তো আমাদের এখানে পঞ্চম পদ দেওয়া আছে, দশম পদ দেওয়া আছে, প্রথম পদও দেওয়া নাই আর সাধারণ অনুপদও দেওয়া নাই। তাহলে ক হতে পাই ধারাটি গুণোত্তর ধারা। তাহলে আমরা ক অনুযায়ী পেয়েছি ধারাটি গুণোত্তর ধারা। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ ইকুয়ালস টু এ এবং সাধারণ অনুপদ ইকুয়ালস টু আর। তো সুতরাং আমরা যেটা এখানে প্রথম পদ পেয়েছি, সাধারণ অনুপদ পেয়েছি, কিন্তু আমরা ধারার যে কোনো পদ, সেই পদ নির্ণয়ের আমরা সূত্র জানি। তো আমরা সেই সূত্রটা লিখি। আমরা জানি n-তম পদ ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার n-1। তো সুতরাং এটা হলো n, তাহলে এ আর টু দি পাওয়ার n-1। তো n-তম পদ আমরা এটা ধরে নিয়েছি। তাহলে সুতরাং পঞ্চম পদ কি হবে? সুতরাং পঞ্চম পদ ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার, এখানে যেহেতু পঞ্চম পদ তাহলে 5-1, এইটার মানই দেওয়া আছে আমাদের কত? 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে কি লেখা যায়? বা এ আর টু দি পাওয়ার 5 থেকে 1 বাদ দাও, তাহলে থাকবে হলো 4 ইকুয়ালস টু 2√3 ডিভাইডেড বাই 9। এটাকে ধরো ইকুয়েশন 1। এরপরে আবার আরেকটা পদ আমাদের দেয়া আছে, দশম পদ। তাহলে দশম পদ ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার 10-1 ইকুয়ালস টু সূত্র অনুযায়ী, অর্থাৎ এন যততম পদ তাহলে এন এর মান হবে তত আর -1। তাহলে এখানে দশম পদ, তাহলে 10-1। আর এইটা আমাদের দেওয়া আছে, দশম পদ হলো 8√2 ডিভাইডেড বাই 81। তাহলে 8√2 ডিভাইডেড বাই 81। তো এখান থেকে আমরা কি পাই? এ আর টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 8√2 ডিভাইডেড বাই 81। তো এটাকে আমরা ধরে নিলাম 2। তাইলে আমরা কি পেয়েছি? যে 1 নংয়ে পেয়েছি এ আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2√3 ডিভাইডেড বাই 9, এ আর টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 8√2 ডিভাইডেড বাই 81। তাইলে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি। তো এখন আমাদের দেখো দুইটা চলক আছে এখানে, একটা হলো এ আর একটা হলো আর। তো আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি, দুইটা ইকুয়েশন থেকে এ এবং আর এর মান বের করা যাবে। তো আমরা আমাদের এখন যেহেতু দেখাইতে বলছে যে এ ইকুয়ালস টু √3/2, তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে এ এর মানটাকে বের করব। একটা হলো এ আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2√3 ডিভাইডেড বাই 9, এটা হলো 1। আর একটা পেয়েছি আমরা এ আর টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 8√2 ডিভাইডেড বাই 81, এটা হলো 2। এই দুইটা ইকুয়েশন থেকে যে কোনো একটা প্রক্রিয়ায় আগে একটাকে, দুইটা চলক আছে এ এবং আর, এ অথবা আর দুইটার একটাকে অপসারণ করা যাবে। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে অপসারণ হয় না, গুণ করলে অপসারণ হয় না, যোগ করলে অপসারণ হয় না, কিন্তু যদি আমরা ভাগ করি তাহলে শুরুতে এটা অপসারণ হয়ে যাবে। তাহলে আমরা এই 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ দিই। তো সমীকরণ 2কে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 হলো এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8√2 ডিভাইডেড বাই 81। আর এখানে আমরা ভাগ দিব হলো যে 2 নং, তাইলে এখানে হলো 2√3
ডিভাইডেড বাই 9, তাহলে এ চলে যায়, তাহলে এখানে থাকবে r⁵ ইকুয়ালস টু, তাহলে আমরা এটাকে 8√2 ডিভাইডেড বাই 81, এটাকে গুণ দিয়ে দিলাম, তাহলে এখানে উপরে চলে যাবে 9/2√3। তো এখানে আমাদের যে এটা ক্যালকুলেশন করি এবং আর এর মানটা বের করি, তো এখান থেকে r⁵ ইকুয়ালস টু, তো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো এখানে আছে 2, এখানে আছে 8, তাহলে এটা হয়ে যাবে 4, এখানে 9, এখানে 81, তাহলে কত 9। তাহলে আমরা এখানে লিখতে পারি, ফাইনালি আমরা যেটা লিখতে পারি 4√2 ডিভাইডেড বাই 9√3, তাহলে আমরা এটা লিখতে পারি। এখান থেকে দেখো r⁵, তাইলে এখানে এইটাকে লেখা যায় 4, আচ্ছা একটা আমরা এটাকে একটু যদি ভেঙে দেখি, এটা হলো 4√2, তাইলে 4কে ভেঙে লেখা যায় 2 আর এখানে হলো √2, তো এই 2কে ভেঙে লেখা যায় √2, এইটা হলো √2, আর এটা হলো কি √2, তাহলে দেখো 5টা √2 লেখা যায়। আমরা এখানে পাওয়ারটা অর্থাৎ বেজ পাওয়ারটাকে এক করে বেজের মানটা বের করতে চাচ্ছি, তাহলে এখানে এটাকে লেখা যায় √2 আর এটাকে লেখা যায় একইভাবে √3⁵। তাইলে ওভারঅল এখান থেকে যে আর এর মান আসে, সেই আর এর মান আসে √2 ডিভাইডেড বাই √3। তাইলে আমরা এই যে দেখো এই ভাগ প্রক্রিয়ায় একটা চলককে অপসারণ করে, একে অপসারণ করে এখান থেকে আমরা আর এর মানটাকে বের করেছি। তো এখন এই আর এর মানটা আমি সমীকরণ 1 বা 2 যে কোনো একটা সমীকরণে যদি আর এর মানটাকে বসিয়ে দেই, তাহলেই তোমাদের এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমার আগেই তোমরা করে ফেলো, 1 নংটা যেহেতু ছোট আছে, তো 1 নংটাই বসাও। দেখো আমরা r=√2/√3 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে আমরা এই আর এর মানটাকে 1 নংয়ে বসাই। তো এখানে দেখো যে ar⁴ = 2√3 ডিভাইডেড বাই 9, তাহলে এখানে আমরা এর মান বসাবো, আর এর মান বসাবো, তাহলে a ইন্টু আর এর মান পেয়েছি আমরা √2 ডিভাইডেড বাই √3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2√3 ডিভাইডেড বাই 9। তো এখানে আমরা এখানে 4টা √2, তো 4টা √2 অর্থাৎ √2-র উপরে পাওয়ার 4 হলে কী হবে, তাহলে আমাদের এটা হবে এ ইন্টু, তাহলে এখানে আমাদের পাওয়ার কি আসে দেখো, তোমরা ক্যালকুলেটর দিয়েও করে দিতে পারো, আর এর মধ্যে হিসাব করলে বোঝা যায় যে 4টা √2-তে আসবে হলো 4 আসবে, আর এখানে 4টা √3, তাহলে 3 আর এখানে আসবে 9। তোমরা ক্যালকুলেটর ইউজ করো, বের করে ফেলতে পারো, তাহলে 2√3 ডিভাইডেড বাই 9। তো এইখান থেকে আমরা যেটা পাই যে উভয় পক্ষ থেকে যদি 9 দিয়ে গুণ দিয়ে দেই, বা এখানে আমরা এইভাবে লিখতে পারি, এই 9টা ভাগ আকারে আছে, তাহলে 2√3, এই 9টা উপরে গুণ আকারে যাবে, আর এখানে 4টা আছে ভাগ আকারে, তাহলে এখানে 4 আর এখানে যে 9 ছিল সেই 9। তো এখন কি হলো যে 9 কাটা যায়, আর এটা যদি আমরা কেটে দেই তাহলে 2 হয়। তাহলে দেখো a = √3 ডিভাইডেড বাই 2। তা আমাদের খ নম্বরে বলছিল কি a = √3 ডিভাইডেড বাই 2। তাহলে এই ধরনের আমাদের যদি দেখাতে বলে, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা সেটা বোঝা যায়। তো এই ধরনের ম্যাথ আসলে তোমাদের জন্য পজিটিভ, যে অ্যান্সারটা যে আমাদের মিলে গেল, a = √3 ডিভাইডেড বাই 2। তো আশা করি তোমরা পুরো ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা এই এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। তো এটা আমরা যেহেতু দেখাতে বলছে, তাহলে শোড লিখে দেবো, বা দেখানো হলো, যেভাবে লেখো তোমরা। SW থাকবে 13.2 এর সবগুলো সমস্যা সমাধান করবে এবং নোট করে তোমার যে বিষয়ভিত্তিক শিক্ষক যখনই স্কুল খুলবে তখনই ওই স্যারকে তোমার এই ক্লাস সবগুলো নোটগুলো খাতাগুলো দেখাবে। তো আশা করি তোমরা এই আমার ক্লাসগুলো বুঝতে পেরেছো। এরপরে যদি তোমরা ক্লাসগুলো আবার রিভিউ দেখতে চাও,
সেক্ষেত্রে তোমরা আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক পেজ আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া ইউটিউব চ্যানেলে আমার ঘরে আমার স্কুল, এখান থেকেও দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, সেক্ষেত্রে সেই মতামতগুলো আমাদেরকে ইমেল করে জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ এবং নিয়মিত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। মাতো